আমার নাম পিয়ালি। বাড়ি আমার নদিয়া জেলায়। আমি এখন কলেজের ৩য় বর্ষে পড়ছি। আমার একটা দিদিও আছে। ওর নাম হলো সোনালি। বাবা, মা আর আমরা ২ বোন বাড়িতে এই ৪ জনই থাকতাম। তবে ১ বছর হলো দিদি আমাদের সাথে থাকে না। আসলে দিদি পড়াশোনা শেষ করে ভালো চাকরি পেয়েছে, তাই ও এখন কলকাতাতেই থাকে। মাঝে মাঝে আমি আর বাবা মা যাই দিদির সাথে দেখা করতে। ও নিজেও ছুটি পেলে বাড়িতে আসে। এখন আমার বয়স ১৯-২০ হলেও কোনোদিনও প্রেম টেমে তেমন একটা জড়াইনি। তবে আমার জীবনেও একসময় এক বিশেষ বন্ধু এসেছিল, যার নাম ছিল রণজয়। আমরা ফেসবুক থেকে একে অপরকে চিনেছিলাম। সত্যি বলতে আমি আগে ভাবতাম সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা, বন্ধুত্ব এসব আবার হয় নাকি। কিন্তু যখন আমার নিজের জীবনে এমনটা হলো, তখন আমি বুঝলাম ভালোবাসা কোথা থেকে আসে, কিভাবে আসে সেটা জানা যায় না। একদিন রাজদীপের ফ্রেন্ড রিকোয়েস্ট আমার ফেসবুকে আসে। সাধারণত আমি অচেনা কারোর ফ্রেন্ড রিকোয়েস্ট সহজে অ্যাকসেপ্ট করি না, কিন্তু রাজদীপের প্রোফাইল ছবিটা খুব সুন্দর ছিল। ছেলেটাকে দেখতে যেমন হ্যান্ডসাম, তেমনই পড়াশোনায়ও ভালো। তাই আমি কিছুদিনের মধ্যেই ওর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিই। শুরুতে আমাদের মধ্যে মেসেজে কথা হতো। তবে আশ্চর্যের ব্যাপার হলো, অন্য ছেলেদের মতো রাজদীপ কখনো আমায় ফোন নম্বর চায়নি, যদিও আমি চাইতাম যেন ও আমার ফোন নাম্বারটা চায়, কারণ আমি ওর সাথে ফোনে কথা বলতে চাইতাম। একটা সময়ের পর আমার আর মেসেজে কথা বলতে ভালো লাগতো না। যখন অপেক্ষা করেও ও আমার ফোন নাম্বারটা চাইলো না, আমি একদিন নিজে থেকেই বললাম, তুমি কি আমার সাথে ফোনে কথা বলতে চাও না? ও বলল, আমি তো চাই, কিন্তু তুমি যদি আমাকে খারাপ ভাবো, রেগে যাও আমার উপর। তাই ভয়ে আমি আর কিছু বলিনি। ওর কথা শুনে আমি মনে মনে হাসলাম আর ভাবলাম কত সরল ছেলেটা। এরপর থেকে আমরা প্রায়ই ফোনে কথা বলতাম। এইভাবেই ৪-৫ মাস কেটে গেল। তবে একটা ব্যাপারে আমি অবাক হতাম। যেমন অন্য সব ছেলেরা মেয়েদেরকে বলে ফোন করো, ভিডিও কল করো, কিন্তু ও একটা ছেলে হওয়া সত্ত্বেও নিজে থেকে কিছুই বলতো না। কেমন যেন একটা দূরত্ব রাখতো। আমি নিজেই একদিন বললাম, চলো ভিডিও কলে কথা বলি। ও আমাকে এই বলে মানা করে দিল যে ওদের ওখানে নাকি নেটওয়ার্ক ভালো না। তবুও আমার জোড়াজোড়িতে ১-২ বার ভিডিও কল করেছিল। তাও মুখটা ভালোভাবে দেখতে পাইনি, কেমন যেন আবছা আসছিল। আমার পড়াশোনাও প্রায় শেষ হওয়ার পথে, তাই আমিও দিদির মতন চাকরি করতে চাইতাম। ধীরে ধীরে রণজয় আমার জীবনের একটা বিশেষ অংশ হয়ে উঠেছিল। আমরা প্রতিদিন রাত জেগে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতাম। সে বছর দোলের সময় দিদি হঠাৎ ছুটি নিয়ে বাড়ি এলো আর বাবা মাকে বলল ও একটা ছেলেকে ভালোবাসে আর ওকেই বিয়ে করতে চায়। সব শুনে মা বাবা বললেন, ঠিক আছে, তাহলে একদিন ছেলেটাকে আমাদের বাড়িতে নিয়ে আয়। রাতে আমি রণজয়কে দিদির ব্যাপারে বললাম। তখনও পর্যন্ত রণজয় আমাকে প্রপোজ করেনি। তবে আমি চাইছিলাম যেন ও আমাকে প্রপোজ করে, কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু আমি চাইছিলাম যে ভালোবাসার কথাটা ফোনে না, আমরা দুজনে একে অপরকে সামনাসামনি বলি। তাই এবার আর আমি প্রথমে কিছু বলতে চাইলাম না, চাইছিলাম ও নিজেই ওর মনের কথাটা আমাকে বলুক। পরের দিন সকাল থেকেই বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গেল। আজই দিদির হবু বর আর তার পরিবার আমাদের বাড়িতে আসবে। মা এদিকে রান্নাবান্না সারছিল, আমি ঘরদোর গোছাচ্ছিলাম। তবে দিদিকে আজ কোনো কাজ করতে দিইনি। সত্যি বলতে হবু জামাইবাবুকে দেখার জন্য আমিও খুব এক্সাইটেড ছিলাম, কারণ ১ বছর ধরে দিদির সাথে সম্পর্ক থাকার সত্ত্বেও ও আমাকে জামাইবাবুর সাথে দেখাই করায়নি। তবে হ্যাঁ, কাল রাতে ফোনে কথা বলিয়েছিল। বিকেল ৫টার সময় ছেলেবাড়ির লোকজন এলো। বাবা ওনাদের ডাইনিংয়ে বসালেন। আমি আর দিদি তখন ঘরে ছিলাম। কিছুক্ষণ পর মা আমায় বললেন দিদিকে নিয়ে আসতে। আমি দিদিকে নিয়ে বাইরে আসলাম, আর সামনে বসা ছেলেটার দিকে যেই তাকালাম,
আমার তো যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। কারণ আমার সামনে যে ছেলেটা বসেছিল সে আর কেউ নয়, রণজয়। রণজয় আমার দিকে তাকালো, কিন্তু এমন ভান করলো যেন সে আমাকে চেনেই না। যার সঙ্গে আমি গত 6 মাস ধরে প্রতিদিন কথা বলছি, যার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে, যাকে আমি মনে মনে পছন্দ করি, আজ সে আমার দিদির সাথে বিয়ের কথা বলতে এসেছে। আমি তক্ষুনি ওকে ফোন করলাম, কিন্তু ওর ফোনটা সুইচ অফ। বাড়ির সবারই রণজয়কে পছন্দ, আর ওর মা বাবারও আমার দিদিকে বেশ ভালোই লেগেছে। সব কথাবার্তা হয়ে যাওয়ার পর ওরা যখন চলে যাচ্ছিল, আমি আবার একবার রণজয়ের সামনে গেলাম, কিন্তু আবারও ও এমন ভাব করলো যেন আমাকে চেনেই না। দিদি খুব খুশি ছিল, কারণ বাবা মা রণজয়কে পছন্দ করেছে। কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না দিদিকে এই ব্যাপারটা বলা উচিত হবে কি না। আমি রাতে আবারও ফোন করলাম, কিন্তু এবারও ফোন সুইচ অফ। না পেরে আমি মেসেজ করতে গেলাম, দেখি ও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি ডিলিট করে দিয়েছে। যে ছেলেটাকে আমি মনে মনে ভালোবেসে ফেলেছিলাম, আজ তার সাথেই আমার দিদির বিয়ে ঠিক হলো। আমি বুঝে গেলাম হয়তো সবটাই মিথ্যে ছিল, আর মনে মনে ঠিক করে নিলাম যদি দিদি সত্যি এতে খুশি থাকে তাহলে আমিও সব কিছু ভুলে যাব। তাছাড়া আমাদের মধ্যে তেমন কিছুই তো ছিল না, আমরা কখনো দেখাও করিনি। সম্পর্কটা পুরোপুরি সোশ্যাল মিডিয়াতেই ছিল, তাই হয়তো ভুলে যাওয়াটাই ঠিক হবে। সেই রাতে আমিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দিলাম। কিন্তু মন তো আর মানে না, প্রতিদিন রাতে ওর কথা মনে পড়তো আমার। কিন্তু তখনই দিদির মুখটা চোখের সামনে চলে আসতো, রাতে ঘুমোতে পারতাম না আমি। এদিকে বাড়িতে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। বিয়ের দিন তারিখ, কিভাবে কি হবে, সব কিছু নিয়ে আলোচনা শুরু হলো। আমি নিজের মনকে বুঝিয়েও সেই খুশিতে সামিল হতে পারছিলাম না। তবে দিদি আমার চুপচাপ থাকাটা লক্ষ্য করলো। একদিন তো ও আমাকে সরাসরি জিজ্ঞাসা করলো, কি হয়েছে, তোর কি রণজয়কে পছন্দ না? আমি বললাম, হঠাৎ তুই আমাকে এরকম কথা কেন জিজ্ঞেস করছিস? দিদি বলল, আগে তুই বলতিস তোর বিয়েতে এটা করব, ওটা করব, এই ড্রেস পরবো, ওইভাবে সাজবো। কিন্তু যবে থেকে রণজয় আর ওর ফ্যামিলি আমাদের বাড়িতে এসেছে, সেদিন থেকেই তুই যেন কেমন হয়ে গেছিস। এক্কেবারে চুপচাপ থাকিস, কারোর সাথে কোনো কথাই বলিস না। দিদির কথা শুনে আমি আর চুপ থাকতে পারলাম না। ঠিক করলাম ওকে এবার সব সত্যিটা খুলে বলবো। ও আমার দিদি, আমি চাই না ওর জীবনে কোনো খারাপ কিছু হোক। আমি দিদিকে বললাম, দিদি তুই রণজয়কে ভালো করে চিনিস তো? ওর ব্যাপারে জানিস তো সব কিছু? ও তোর কাছে কিছু লুকোয়নি তো? দিদি আমার কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই এসব কথা জিজ্ঞেস করছিস কেন? আমি আর চুপ থাকতে পারলাম না। গত 6 মাসের কথা ওকে সব কিছু খুলে বললাম। প্রথমে দিদি বিশ্বাস করতে পারছিল না, তবে ও এটাও জানতো যে আমি মিথ্যে কথা বলি না। সব শোনার পর দিদি বলল, চল রণজয়ের সাথে আমরা দুজনে একসাথে দেখা করি। আমিও দিদির কথায় রাজি হয়ে গেলাম। পরের দিন আমরা 3জনে একসাথে রেস্টুরেন্টে গেলাম। দিদির মনটা ভালো ছিল না। রণজয় এসেই দিদিকে হাই বলল, কিন্তু দিদি এর কোনো উত্তর না দিয়ে সরাসরি রণজয়কে প্রশ্ন করল, পিয়ালি বলছে তুমি নাকি গত 6 মাস ধরে ওর সাথে অনলাইনে ডেট করছো, ভিডিও কলও করেছিলে 2-1 বার, কথাটা কি সত্যি? রণজয় কিছুক্ষণ চুপ করে থাকলো, আর তারপর যা বলল সেটা তো আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। ও বলল, পিয়ালির সাথে যে অনলাইনে কথা বলতো সে আমি না, আমার গাড়ির ড্রাইভার, ওর নাম হলো বিজয়। রণজয়ের কথা শুনে আমরা 2 বোন একে অপরের দিকে অবাক হয়ে তাকালাম। দিদি তখন বলল, কি বলছো তুমি এসব? আমরা তো কিছুই বুঝতে পারছি না, যা বলবে পরিষ্কার করে বলো। তখন রণজয় বলল, আমার গাড়ির যে ড্রাইভার ছিল ওর নাম হলো বিজয়। ওই আমার নাম আর ছবি ব্যবহার করে একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলেছিল। আমি সেটা আগে জানতাম না। এমনিতে ছেলেটা খুব ভালো, তবে সেদিন যখন তোমাদের বাড়িতে আসার আগে আমি আমার বন্ধুদের তোমার ছবি দেখাই, তখন সেখানে বিজয়ও ছিল। ছবি দেখতে দেখতে হঠাৎ তোমার সাথে পিয়ালির একটা ছবি চলে আসে। বিজয় দেখেই জিজ্ঞেস করে, এটা কে?
আমি পিয়ালির পরিচয় দিতেই ও আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। সেই রাতেই বিজয় আমাকে বলে যে সে কাজ ছেড়ে চলে যেতে চায়। আমি কারণ জানতে চাইলে ও আমার কাছে সব কিছু স্বীকার করে যে ও আমার ফটো দিয়ে নিজের একটা প্রোফাইল খুলেছিল, আর সেখানেই ওর পিয়ালির সাথে পরিচয় হয়। ও এটাও বলে যে ও পিয়ালিকে ভালোবেসে ফেলেছে, তাই এখন আর ও মিথ্যে সম্পর্কটা চালাতে পারছে না। ওর কথা শুনে আমি প্রথমে খুব রেগে যাই, কিন্তু ও বলল যে ও নিজের সেই অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছে। আমি বুঝতে পেরেছিলাম বিজয় পিয়ালিকে সত্যিই ভালোবেসে ফেলেছিল, তাই সে নিজের ভুলটা মেনে নিয়ে গ্রামে চলে গেছে। ও আমায় বলেছিল যে ও আর এই সম্পর্ক চালাতে পারছে না, ও চায় না পিয়ালিকে কষ্ট দিতে। বিজয় নিজের আসল পরিচয়টা জানাতে সাহস পাচ্ছিল না, কারণ ও জানতো পিয়ালি বিজয়ের আসল পরিচয়টা জানতে পারলে ও কখনোই সেটা মেনে নিতে পারবে না, তাই ও গ্রামে চলে যায়। তারপর রণজয় আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা পিয়ালি, তুমি তো বিজয়ের সাথে কথা বলতে, ভালো করে ভেবে বলো তো, সেই গলার আওয়াজ আর আমার গলার আওয়াজ কি এক? আমি ঘাড়টা নাড়িয়ে না বললাম। সত্যিটা শুনে আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল। আমি চুপ করে বসেছিলাম। তখন দিদি আমাকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করিস না বোন, জীবনে এমন অনেক কিছুই হয়, কিন্তু এতে তো আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে। তাছাড়া এই সব কিছুর জন্য তুই তো দায়ী নোস, তোর তো কোনো দোষই ছিল না এতে, তাই ভুলে যায় সব যা হয়েছে। আমি তখন নিজের মনকে বোঝালাম, হয়তো ছেলেটা মিথ্যে পরিচয়ে আমার সাথে কথা বলেছিল ঠিকই, কিন্তু ওর কথাগুলো সত্যি ছিল। সব জানার পর আমার মনে একটা প্রশ্ন থেকেই যায়, যদি আমি আগে থেকে জানতাম যে সে একজন ড্রাইভার, তাহলে কি আমি ওর সাথে কথা বলতাম? সত্যি বলতে এই প্রশ্নের উত্তর আমারও জানা নেই। হয়তো বিজয়ের মনেও এই একই প্রশ্ন ছিল, তাই ও নিজেই আমার থেকে সরে গেছে। এই ঘটনা আমাকে অনেক কিছু শিখিয়েছে, কিভাবে মানুষকে বুঝতে হয়, বিশ্বাস করতে হয়, আবার ছেড়ে দিতেও শিখতে হয়। এটাই তো জীবন। তবে আজ আমি খুব খুশি, কারণ দিদির জীবনে রণজয়ের মতন একজন সত্যিকারের ভালো মানুষ এসেছে। ওরা দুজন সারা জীবন ভালো থাকুক, আমি সেটাই চাই।